গোয়াইনঘাটের নৌকার ঘাট থেকে কিছুটা আগে গাড়ি রেখেছিল মুগ্ধ। সাঁতরে সাঁতরে শরীর ক্লান্ত দুজনেরই। যা খেয়েছিল তা সব শেষ। এটুকু হেঁটে গাড়ির কাছে আসতেও খুব কষ্ট হলো। এসে মুগ্ধ বলল, তুমি গাড়িতে ঢুকে চেঞ্জ করে নাও। তোমার হয়ে গেলে আমি ঢুকবো। এখানে আমি চেঞ্জ করব। হ্যাঁ, কে আছে দেখবার জন্য? আশেপাশে তো কেউ নেই। তা ঠিক, তবুও। আরে মানুষ গাড়িতে সেক্স করতে পারলে তুমি চেঞ্জ করতে পারবে না? ছি, তুমি অলওয়েজ নোংরার কথা বলতে পছন্দ কেন করো? মুগ্ধ হেসে বলল, আমি একটা নোংরা লোক যে তাই। তিতির গাড়ির মধ্যে ঢুকে গেল। মুগ্ধ বলল, নিচু হয়ে চেঞ্জ করে নাও। চিন্তা করো না, কেউ আসতে নিলে আমি তোমাকে বলবো। আর আমিও তাকাবো না। তিতির চেঞ্জ করে সামনে চলে গেল। তারপর মুগ্ধ ঢুকে চেঞ্জ করে গাড়ি স্টার্ট দিল। তখনও বাইরে তুমুল বৃষ্টি। হাদারপাড় পৌঁছতেই মুগ্ধ বলল, তিতির চলো ভাত খেয়ে নিই। এখানে ভাতের হোটেল আছে। এখন আবার নামতে ইচ্ছে করছে না। একেবারে রিসোর্টে গিয়ে খাই। খিদে পেয়েছে খুব। ও আচ্ছা, চলো তাহলে। কয়েক কদম হেঁটেই ওরা একটা হোটেলে ঢুকলো। খেতে খেতে তিতির বলল, এই ভাতগুলো এমন কেন? আতপ চালের ভাত যে। আমরা কোন চালের ভাত খাই তাহলে? সিদ্ধ চালের। ধুর, এগুলো আমার গলায় আটকাচ্ছে। আহারে আমার তিতির পাখিটারে। এই বেলাটা একটু কষ্ট করে খেয়ে নাও। রাতের রিসোর্টে খাবো। অন্য কোনো হোটেলে খেতাম। লাভ নেই, পুরো সিলেটে আতপ চালের ভাত হয়। রিসোর্টে আছি বলে যা চাচ্ছি তাই পাচ্ছি। ইভেন সিদ্ধ চালের ভাতও। মুগ্ধ গপাগপ পেট পুরে খেয়ে নিল। কিন্তু তিতির কোনোরকমে অর্ধেকটা ভাত খেল। তারপর বাইরে আসতেই দেখল সন্ধ্যা নেমে গেছে। মুগ্ধ বলল, এখানে মেলা হচ্ছে দেখলাম, যাবে? তিতির অবাক হয়ে বলল, এই বৃষ্টিতে মেলা হচ্ছে? সিলেটে তো ডেইলি বৃষ্টি হয়। তার জন্য কিছু থেমে থাকে না। আর স্টল আছে, তাই কোন প্রবলেমও নেই। ঢাকার বাইরের মেলাগুলো কিন্তু অনেক উপভোগ্য হয়। ও আচ্ছা, চলো যাই, ঘুরে আসি। চলো। ভিজে যাব কিন্তু যেতে যেতে। ভিজলে ভিজবো। একেবারে রিসোর্টে গিয়ে চেঞ্জ করে নেব। আচ্ছা, চলো তাহলে। মেলায় ঘুরতে ঘুরতে তিতির বুঝল মুগ্ধর কথা ঠিক। ঢাকা শহরের মেলার থেকে এখানকার মেলা বেশি সুন্দর। খুব ভালো লাগলো ওর। একটা দোকানে ঘুরতে ঘুরতেই মুগ্ধর ডাক দিয়ে বলল, এই এদিকে এসো। তিতির মুগ্ধর কাছে গিয়ে বলল, কি? মুগ্ধ ওকে একটা লাল মণিপুরি শাড়ি দেখিয়ে বলল, দেখো, শাড়িটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। তোমার জন্য নিই। এই না, এমনিতে যেটা কাল কিনেছ ওটা বাসায় নিতে পারবো না। আরেকটা নিয়ে কি হবে? আজকের রাতে পরবে। আমি হা করে দেখব। দেখো না শাড়িটা কত সুন্দর, লাল। তোমাকে খুব ভালো দেখাবে এটাতে। লাল শাড়িতে তো কত দেখেছো। আচ্ছা, কালকের শাড়িটাও তো অর্ধেকটা লাল। রিসোর্টে গিয়ে ওই শাড়িটা পরবনে, তখন দেখো। এটা কিনে শুধু শুধু টাকা নষ্ট করো না। টাকা নষ্ট বলছো কেন? এসব শাড়ির দাম বেশি না। তাছাড়া আমি দেখব সেটার কি দাম নেই। এজন্যই আমি কোনো কিছু কেনার আগে বলি না। বলে কিনতে গেলেই তুমি এরকম উল্টাপাল্টা কথা বলে মুড নষ্ট করে দাও। এরকম করলে তোমার সংসার ভেসে যাবে কিন্তু। আচ্ছা আচ্ছা, সরি, খুব ভুল হয়েছে আমার। যাও কেন? মুগ্ধ শাড়িটা কিনে নিল। তারপর বলল, তিতির, আমি একটু ওয়াশরুমে যাব। 5 মিনিটে আসছি। তুমি এই দোকানটাতেই দাঁড়াও। অন্য কোথাও যেও না। ফোন কিন্তু গাড়িতে। পরে হারিয়ে গেলে খুঁজে পাব না। তুমি চিন্তা করো না। আমি এখানেই থাকবো। তিতির শাড়ির দোকানের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ চোখে পড়ল পাশে একটা লোক কিছু একটা বিক্রি করছে। মানুষ খুব খাচ্ছে। তিতির লোকটাকে জিজ্ঞেস করল, মামা, এগুলো কি? লোকটা উত্তর দিল, ভাং এর শরবত। তিতিরের মনের ভেতরটা নেচে উঠল। ভাং এর শরবত, শুধু শুনেই এসেছে, জীবনে খায়নি। এখন দেখেই খেতে ইচ্ছে করছে। কিন্তু মুগ্ধ এলে কিছুতেই খেতে দেবে না। বলবে, নেশা হয়ে যাবে। আরে বাবা, হোক না। একটু আধটু নেশা হলে কি হয়? 7-5 ভেবে মুগ্ধ আসার আগে এক গ্লাস খেয়ে ফেলল তিতির। পরে আরেক গ্লাস দিতেই মুগ্ধ চলে এল। ওকে দেখতে পেয়ে বলল, তিতির, কি খাচ্ছ এগুলো? ও তুমি চলে এসেছো। অনেক মজার জিনিস, খাও না। একথা বলেই গ্লাসটা মুগ্ধর দিকে ধরল। আগে বলবে তো কি এটা? সারপ্রাইজ। খাও না। মুগ্ধ খেয়ে বলল, এটা তো ভাঙ। তুমি এটার আগেও খেয়েছো। এক গ্লাস মাত্র। সর্বনাশ করেছো। তারপর ভাঙের দাম মিটিয়ে তিতিরকে টানতে টানতে নিয়ে গেল। গাড়িতে উঠেই তিতির বলল, এই তুমি রাগ করেছো? মুগ্ধ ঝাড়ি দিয়ে বলল, না, আনন্দে নাচছি। এত রাগ কেন করছো? ভাঙ তো অনেক মজা।
কিছুক্ষণের মধ্যেই নেশা হয়ে যাবে, তখনকার পাগলামিগুলো কে সামলাবে? তিতির দুষ্টু দুষ্টু হাসি দিয়ে বলল, কেন তুমি একটা কোথাও বলবে না আমার সাথে? মুগ্ধ এমন ব্যবহারে তিতিরও রাগ করল। কি এমন করেছে ও? এক গ্লাস পানিই তো খেয়েছে, তার জন্য এমন ব্যবহার? তিতির সত্যি আর একটা কোথাও বলল না। রিসোর্টে ফিরে তিতিরের দিকে তাকাতেই মুগ্ধ দেখতে পেল তিতির ঘুমাচ্ছে। ওর গায়ের কাপড় খানিকটা শুকিয়ে গেছে, ওর নিজের গায়ের কাপড়েরও পানি ঝরে গেছে। কখন ঘুমিয়ে পড়ল মেয়েটা? ইস, এভাবে বোকাটা উচিত হয়নি। কিন্তু মাঝে মাঝে এমন বোকামি করে মেয়েটা। পাড়ি পাট করে তিতিরকে কোলে নিয়ে রুমে চলে গেল। ভেতরে ঢুকে ওকে কোলে নিয়েই দরজাটা লক করে দিল। তারপর ওকে বিছানায় শুইয়ে দিয়ে উঠে যাচ্ছিল এমন সময় তিতির ওর কলার টেনে ধরে মিষ্টি একটা হাসি দিল। মুগ্ধ হেসে বলল, ঘুমের ভান করা হচ্ছিল, এত বকলে কি করব তাহলে? তিতিরের গলা শুনেই মুগ্ধর বুঝতে বাকি রইল না যে ওর নেশা হয়ে গেছে। আর হবেই বা না কেন, ওই তো মাথাটা ঝিমঝিম করছে। বলল, এত বকলাম কোথায়? কিন্তু এত বোকার মতোই কাজ করেছ তুমি। একটু ভাঙিয়ে তো খেয়েছি। খেলে কি কো? নেশা হয় রে বাবা। তিতির মুগ্ধর কলার ধরে টেনে আনলো নিজের কাছে, একদম কাছে। তারপর বলল, নেশা হলেই তো ভালো, নিজেকে কেমন হালকা হালকা লাগে। দুনিয়াটা ঘুরতে থাকে, বেশ লাগে আমার। মুগ্ধ মুচকি মুচকি হাসতে লাগলো। তিতির আচমকা ওর ঘাড়ে হাত রেখে আরো কাছে এনে ওর ঠোঁটে উথাল পাথাল চুমু দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ইন্টারকমে ফোন এল। মুগ্ধ উঠে যেতেই তিতির চিৎকার করে বলল, কে ফোন করেছে? আমি ওর চাকরি খাবো। মুগ্ধ একথায় হেসে দিল। তারপর ফোন ধরতেই ওপাশ থেকে ম্যানেজার বলল, স্যার, আপনার ওয়ালেটটা পড়ে গিয়েছিল রিসিপশনে। আমি কি এটা এখন পাঠিয়ে দেব নাকি পরে? ও, থ্যাঙ্কস আ লট, প্লিজ পাঠিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই সেই কেয়ারটেকার ছেলেটি ওয়ালেট নিয়ে এল। মুগ্ধ সেটা কালেক্ট করে ভেতরে আসতেই তিতির ওর গলাটা জড়িয়ে ধরে বলল, আমি ওই শাড়িটা পরব। ওহো, ওটা তো গাড়িতে, তোমাকে কোলে করে নিয়ে এলাম না। ওগুলো তো আনা হয়নি। দাঁড়াও, নিয়ে আসছি। তিতির মুগ্ধকে আরো শক্ত করে ধরে বলল, না, তুমি যেতে পারবে না। ওই বদ ছেলেটাকে বলো দিয়ে যেতে। তাহলে মাফ করে দেব, একটু আগে যে ডিস্টার্ব করেছে সেজন্য। মুগ্ধ তিতিরের কোমর জড়িয়ে ধরে হেসে বলল, ওর কাছে কি গাড়ির চাবি আছে? পাগলি, তুমি একটু অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। মুগ্ধ শাড়ি, ভেজা কাপড় সব নিয়ে এসে ঘরে ঢুকে বলল, আমি ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে আসি, তুমি শাড়িটা পরে নাও। তিতির শাড়ি পরে বারান্দায় গিয়ে দেখলো মুগ্ধ ডিভানে বসে আছে। তিতির মুগ্ধর সামনে গিয়ে ঘুরে ঘুরে দেখালো আর বলল, কেমন লাগছে আমাকে? মুগ্ধ তিতিরের সামনে দাঁড়িয়ে কোমর জড়িয়ে বলল, পরি, আমার পরি। তিতির তার সেই মিষ্টি হাসিটা দিল। মুগ্ধ বলল, চোখ বন্ধ করো। তিতির চোখ বন্ধ করল। মুগ্ধ মেলা থেকে কেনা এক পাতা টিপ বের করল পকেট থেকে। তারপর একটা লাল টিপ পরিয়ে দিল তিতিরের কপালে। তিতির চোখ খুলতেই বলল, শাড়ির সাথে টিপ না হলে চলেই না। তিতির মুগ্ধর গলাটা ধরে পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে উঁচু হয়ে মুগ্ধর একদম কাছে চলে গেল। ও চাইছে মুগ্ধ ওকে আদর করুক। মুগ্ধও বুঝতে পারল। তিতিরের কোমরটা আরো শক্ত করে ধরে চুমু খেল ওর ঠোঁটে। অনেকক্ষণ ধরে। তারপর হঠাৎই বিদ্যুৎ চমকালো। বৃষ্টি নামলো। তারপর আচমকাই তিতিরকে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকলো মুগ্ধ। তিতির বলল, চলো না, ভিজব। সারাদিন তো প্রাকৃতিক বৃষ্টিতে ভিজেছি, এবার অন্য বৃষ্টিতে ভিজব। কোন বৃষ্টি? দেখাচ্ছি। মুগ্ধ তিতিরকে কোলে করে হেঁটে হেঁটে নিয়ে বিছানায় নিয়ে শুয়ে দিল। যতক্ষণ কোলে ছিল তিতির ততক্ষণই মুগ্ধর গলাটা জড়িয়ে ধরে মোহময়ী দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। তেমনি মুগ্ধ তাকিয়েছিল তিতিরের ঠিক চোখের দিকে। তিতিরকে বিছানায় শুইয়ে দিতেই ওর আঁচলটা পেটের উপর থেকে সরে গেল। এই দৃশ্য দেখামাত্রই মুগ্ধ যেন সব কন্ট্রোল হারিয়ে ফেলল। নাভিতে নাক ডুবিয়ে ঘ্রাণ নিল কতক্ষণ। তারপর ঠোঁট না সরাসরি জিহ্বা দিয়ে আদর করতে লাগলো ওর নাভিতে। তিতির মুগ্ধর চুলগুলো খামচে ধরে সাপের মতো মোড়ামুড়ি করতে লাগলো। উফফ, কি করছে মুগ্ধ? কত সুখে মরেই যাবে। কিছু বলতে গিয়েও তিতির একটা কোথাও বের করতে পারল না। হঠাৎ মুগ্ধ ওর খোঁচা খোঁচা দাড়িগুলো ঘষে দিল তিতিরের পেটে। তিতির ব্যথায় একটা চিৎকার দিল। মুগ্ধ ওর ঠোঁটে চুমু দিয়ে চিৎকার থামালো। তারপর তাকিয়ে রইল তিতিরের দিকে। কি মায়া! আল্লাহ, কি পৃথিবীর সব মায়া ওর মুখটাতে দিয়ে রেখেছে। তিতির চোখ খুলল। মুগ্ধর চোখে চোখ পড়তেই লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। মুগ্ধ তিতিরের মুখটা ধরে কপালে একটা চুমু দিল।
তিতির আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলল। মুগ্ধ বোঝা চোখ দুটিতেও চুমু দিল। তারপর গালে চুমু দিল, তারপর ঠোঁটের আশেপাশে, তারপর আবার ঠোঁটে চুমু খেল। এরপর নেমে গেল গলায়, অজস্র চুমুতে ভরিয়ে দিল। তিতির ততক্ষণে মুগ্ধর কান কামড়াতে শুরু করে দিল। তারপর মুগ্ধ উঠে বসল। তিতিরের কোমরটা ধরে ওকেও উঠিয়ে বসিয়ে আঁচলটা ফেলে দিল। আবার চুমু দিতে যাচ্ছিল এমন সময় তিতির ওকে বাধা দিল, টি শার্টটা খুলতে বলতে চাইল। কিন্তু সমস্ত আবেগ যেন গলার মধ্যে আটকে গেছে। বলতে না পেরে নিজেই খুলে ফেলল। মুগ্ধ হেল্প করল। তারপর তিতির পাগলের মতো কামড় দিতে লাগলো মুগ্ধর বুকে। মুগ্ধর খুব ব্যথা লাগছিল কিন্তু বাধা দেয়নি কারণ একই সাথে ওর ভালো লাগছিল। আস্তে আস্তে তিতির কামড়ানো থামালো। এবার চুমু দিতে শুরু করল। বুক থেকে চুমু দিতে দিতে উপরে উঠতে লাগলো। গলায় চুমু দিল, তারপর গালে চুমু দিতেই মুগ্ধ তিতিরের ঠোঁট কামড়ে ধরল। তারপর চুমু দিল, তিতিরও চুমু দিল। যেন প্রতিযোগিতা লেগেছে কে কার থেকে বেশি আর নিবিড়ভাবে চুমু দিতে পারে। ততক্ষণে মুগ্ধর হাত চলে গেল তিতিরের কোমরে। শাড়ির কুচিগুলো ধরে কোমর থেকে খুলে পুরো শাড়িটাই ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। তারপর মুগ্ধ তিতিরকে উল্টো ঘুরিয়ে ভেজা চুলগুলো সরিয়ে ঘাড়ে চুমু দিল। একটা, দুটো, অসংখ্য। প্রত্যেকটা চুমুতে তিতির কেঁপে কেঁপে উঠছিল। ওর ব্লাউজের ফিতাটা মুগ্ধ একটা টান দিয়ে খুলে ফেলল। ব্লাউজের পিছনের হুকগুলো খুলে পিঠে চুমু দিল। তারপর ব্লাউজটা টেনে খুলবার সময় বাধা দিল তিতির। কোনোরকমে ঘোর লাগা কণ্ঠে বলল, লাইটটা বন্ধ করে নাও প্লিজ। অস্থির মুগ্ধ বলল, না, কেন? আমার লজ্জা লাগবে না হলে। হুম, লাগুক। আমি তো তোমার লজ্জাটাই দেখতে চাই। আই লাভ ইট। না প্লিজ, আমি তাহলে মরে যাব। আমি তো তাহলে কিচ্ছু দেখতে পারবো না। দেখা লাগবে না, আরেকদিন দেখো। আজ লাইটটা বন্ধ করো, পায়ে পড়ি তোমার। বাইরে তখন তুমুল বর্ষণ, বাতাস আর বৃষ্টির তোড়ে বারান্দার দরজার পর্দা ভেতরে এসে উঠছে। মুগ্ধ গিয়ে লাইটটা বন্ধ করে ফিরে এল। তবু বাগানের লাইটের যতটুকু আলো আসছে তাতে সব স্পষ্ট না হলেও আবছা দেখা যাচ্ছে সবই। তারপর ব্লাউজটা খুলে ফেলল। তিতির লজ্জায় উপুর হয়ে শুয়ে পড়ল। কি করবে ও? একদিকে মুগ্ধ কাছে আসতেই লজ্জায় মরে যায়, অপরদিকে নিজের সর্বস্ব তুলে দিতে ইচ্ছে করে ওর জিম্মায়। মরতে ইচ্ছে করে মুগ্ধর হাতে। মুগ্ধ উপুর হয়ে শুয়ে থাকা তিতিরের সারা পিঠে চুমু দিতে লাগলো। তারপর তিতিরকে নিজের দিকে ফেরাতেই তিতির মুগ্ধকে জড়িয়ে ধরল। মুগ্ধও ধরল। কিছুক্ষণ এভাবে থাকার পর মুগ্ধ তিতিরকে আবার শুয়ে দিল। ঠোঁটে চুমু খেল, তারপর চুমু খেল গলায়, বুকে, পেটে। তিতিরের কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যাবার অবস্থা। কিছু ভালো লাগা থাকে না অসহ্যকর, সেরকমই কিছু ছিল। তিতির চোখ বন্ধ করেছিল। হঠাৎই মুগ্ধর ঠোঁটের স্পর্শ পেল পায়ে। লাফিয়ে উঠে নেশাভরা কণ্ঠে বলল, ছি ছি, কি করছো? ছি বলছো কেন? আমার পায়ে মুখ দিচ্ছ কেন? তো কি হয়েছে? আমার পাপ হবে? কিচ্ছু হবে না। তোমার পায়ের উপর লোভ আমার কতদিনের জানো। একটু আদর করতে দাও। তিতির আর কিছু বলল না। জানে আর কিছু বলেও লাভ নেই, মুগ্ধ শুনবে না। দুই পায়ে মন ভরে চুমু খেয়ে মুগ্ধ উঠে এল। তিতিরের নাভির 2 ইঞ্চি নিচে চুমু খেতে খেতে মনে হলো কি করছে ও। আর তিতিরও আজ কিছুতেই বাধা দিচ্ছে না। ও তো ভাম খেয়ে আউট অফ মাইন্ড হয়ে গিয়েছে। কাল ঘুম থেকে উঠে যদি এসবের জন্যই আফসোস করতে থাকে, তাহলে মুগ্ধ নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। মুগ্ধ সরে গিয়ে শুয়ে পড়ল তিতিরের পাশে। তিতির মুগ্ধর হাতটা সরিয়ে বাহুতে মাথা রেখে জড়িয়ে ধরল ওকে। মুগ্ধ ওকে এক হাতে জড়িয়ে ধরে শুয়ে রইল। কিছুক্ষণ পর তিতির ওর উপরে উঠে শুয়ে ওর বুকে মাথা রাখল। মুগ্ধ বুঝতে পারছে তিতির আরো আদর চাইছে। ওরও যে ইচ্ছে করছে। কি করবে? তিতিরের চুলে হাত বুলিয়ে বলল, তিতির পাখি, হুম, আমাদের এখানেই থেমে যাওয়া উচিত না? তিতিরের বলতে ইচ্ছে করল, না থামা উচিত না, কিন্তু পারল না। বলল, জানি না। উচিত, কারণ এটা পাপ। তিতির মুগ্ধর বুকের উপর থেকে মাথা না তুলেই বলল, পাপ কেন হবে? আমরা তো দুজন দুজনকে ট্রু লাভ করি। প্রায় গত 6 বছর ধরে তো তোমাকে আমি আমার বর বলেই মেনে এসেছি। আর তুমিও তো আমাকে বই ভাব। শুধু ভাবিই না, মনে প্রাণে মানিও সেটা। কিন্তু আমাদের বিয়ে তো হয়নি না। আমার ফ্যামিলির জন্য হয়নি। আমার বাবা মা রাজি হলে অন্তত 2 বছর আগে আমাদের বিয়ে হয়ে যেত। হ্যাঁ, কিন্তু হয়নি তো বাবা। আর এর থেকেও ইম্পর্ট্যান্ট কথা হলো তোমার আমার বিয়ে কখনোই হবে না, তাই তোমার ভার্জিনিটি নষ্ট করার কোনো রাইট আমার নেই।
যখন অন্য কারোর সাথে তোমার বিয়ে হয়ে যাবে, আজকের ভুলটাই তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে সেদিন। তাই কোন ভুল করতে চাচ্ছি না। তিতির আর কিছু বলল না। মনে মনে বলল, মুগ্ধ তুমি এতটা ভালো না হলেও পারতে। কখন ওর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল তা ও টের না পেলেও মুগ্ধ পেল। কিন্তু কিছু বলল না, শুধু জড়িয়ে ধরে রইল। মনে মনে বলল, তিতির, জানি আমাদের বিয়ে অসম্ভব। তবু যদি কখনো কোনোভাবে এই অসম্ভবটা সম্ভব হয়, তাহলে এই মুহূর্তে যতটা কষ্ট তোমাকে দিলাম তার 1000 গুণ সুখ তোমার পায়ের কাছে এনে দেব। তিতির কখন যেন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মুগ্ধ ওকে বুকের উপর থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর উঠে দাঁড়াতেই বুঝতে পারল শরীরটা ভার হয়ে আছে। বুকের ভেতর ব্যথা করে উঠল। বুকে হাত দিতেই দেখতে পেল বুকের লোমগুলো ভিজে গেছে তিতিরের চোখের জলে। বুকের ভেতরটায় হাহাকার করে উঠল। ও জানে না একটা মেয়েকে আদর করে তারপর চূড়ান্ত আদরের সময় ছেড়ে দিলে কেমন লাগে, কিন্তু নিজেকে দিয়ে এটা বুঝতে পারছে একটা ছেলের কেমন লাগে। তিতির যেমন 1000 ফোঁটা চোখের জল ফেলেছে ওর বুকের উপর, তেমনি ওর নিজেরও 1000 ফোঁটা চোখের জল বুকের ভেতর জন্ম নিয়ে বুকের ভেতরই ঝরে গেছে। তিতিরের গায়ে চাদর টেনে দিয়ে বারান্দায় চলে গেল মুগ্ধ। বারান্দায় দাঁড়িয়ে দূরের আবছা অন্ধকারে থাকা পাহাড়গুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে মুগ্ধ বুঝতে পারছিল ওর চোখ জ্বলছে। কাঁদলে নাকি হালকা লাগে। বুকের ভেতর এত কান্না অথচ কাঁদতে পারছে না কেন ও? কান্নার কি কোন মন্ত্র আছে যেটা পড়ে মেয়েরা এত কাঁদে? নিশ্চয়ই আছে, যেটা ও জানে না, আর জানে না বলেই কাঁদতে পারে না। সারা শরীরের রক্ত যেন ফুটছে। আবার যেতে ইচ্ছে করছে তিতিরের কাছে, কিন্তু নাও যাবে না। তিতির কষ্ট পেয়েছে, আবার কষ্ট দেওয়ার মানে হয় না। আর ওরও উচিত কন্ট্রোলে থাকা। কিন্তু সারাটা রাত কিভাবে কাটাবে ও? বারান্দার মধ্যে পায়চারি করল কিছুক্ষণ। নিজের শরীরটাকে ব্লেড দিয়ে কেটে কুচি কুচি করতে পারলে বোধহয় এ অস্থিরতা কমতো। আরও কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে ঘরে ফিরে গেল মুগ্ধ। ওর টি শার্ট, তিতিরের শাড়ি সব ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওগুলো তুলে রাখলো। তারপর খেয়াল হলো এখনো সেই আধা ভেজা হাফ প্যান্টটা পরে আছে। চেঞ্জ করে নিল। তারপর শুয়ে পড়ল। তিতির ওর দিকে ফিরে ঘুমাচ্ছে। এলোমেলো চুলগুলো চোখের উপরে এসে পড়েছে। চুলগুলো চোখের উপর থেকে সরিয়ে দিল মুগ্ধ। তিতির ওর ছোঁয়া পেয়ে ঘুমের ঘোরে ওকে জড়িয়ে ধরল। মুগ্ধর একটু শান্তি লাগলো। তিতিরকে আবার বুকে জড়িয়ে ধরে শুয়ে রইল। এক ফোঁটা না ঘুমিয়ে কাটল মুগ্ধর রাতটা। সারাটা রাত ধরে যত আজগুবি চিন্তা করছিল, তার মধ্যে একবার তান্নাকে খুন করার প্ল্যানও করে ফেলেছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠেই ওরা ঢাকা রওনা দিল। দুপুরের মধ্যে ঢাকা পৌঁছে গেল। তিতির ওদের বাসার গলির মোড়েই নেমে গেল। নামার আগে মুগ্ধ বলল, থ্যাঙ্কস ফর লাস্ট 2 days। তিতির হাসল। মুগ্ধ আবার বলল, সেদিন অফিসের জন্য যখন বাসা থেকে বের হয়েছিলাম, তখন ভাবিওনি এরকম কিছু হতে পারে। 2 দিন 2 রাত যেন স্বপ্ন দেখলাম। থ্যাংক ইউ টু গত 2 দিন আমাকে দেওয়ার জন্য। আমার কাছেও স্বপ্নই ছিল। তিতির গাড়ি থেকে নেমে জানালা দিয়ে তাকিয়ে বলল, কাল তোমার একটা কথার রিপ্লাই দিতে পারিনি। আজ দেই। শিওর? কোন কথাটা? কাল বলছিলে না আমার ভার্জিনিটি নষ্ট করার রাইট তোমার নেই। কিন্তু তুমি কি এটা জানো আমার মনের ভার্জিনিটি তুমি অনেক আগেই নষ্ট করে দিয়েছ? মুগ্ধ হা করে চেয়ে রইল। তিতির বলল, আসি তাহলে। ভালো থেকো, নিজের যত্ন নিও। তিতির হাঁটা শুরু করতেই মুগ্ধ গাড়ি থেকে নেমে এক দৌড়ে চলে গেল তিতিরের কাছে। বলল, তুমি রাগ করেছ কালকের জন্য। আই এম রিয়েলি সরি। রাগ করিনি। এটা বলার ছিল কিন্তু কাল বলতে পারিনি তাই আজ বললাম। সত্যিই রাগ করিনি। রাগ করলে কথা বলতাম। যাই হোক, তুমি এখন যাও। তোমাকে এখানে আমার সাথে কেউ দেখলে কি হবে জানোই তো। ওকে। আর সব সময় তো ফোন দেই না, মাঝে মাঝে দিলে ধরো প্লিজ। তিতির হেসে বলল, আচ্ছা, যাও এখন। টাটা। বাসায় ফিরে তিতির গতকাল রাতের ঘটনাগুলো নিয়ে ভাবছিল। ইস কি সুন্দর করে আদর করে মুগ্ধ। আচ্ছা, ওর যখন অন্য কোন মেয়ের সাথে বিয়ে হবে তখন কি তাকেও মুগ্ধ এভাবে আদর করবে? না, মরেই যাবে ও তাহলে। মুগ্ধ শুধু ওর। সেই মুগ্ধ অন্য কোন মেয়েকে ওর মতো করে আদর করবে, অন্য কোন মেয়ে ওর মুগ্ধকে স্পর্শ করবে এটাও কিছুতেই মেনে নিতে পারবে না। আগুন জ্বালিয়ে দেবে, প্রয়োজনে খুন করবে। তবু ওর মুগ্ধকে অন্য কারো হতে দেবে না। আচ্ছা, এমন কিছুই কি করা যায় না যাতে বাবা মা রাজি হয়ে যায় মুগ্ধর সাথে বিয়ে দিতে? আর কিছুই কি করার নেই? তিতির কাগজ পেন্সিল নিয়ে বসল।
উল্টোপাল্টা আঁকিবুকি করলে তিতিরের মাথায় ভালো ভালো আইডিয়া আসে। তাই করল, কিন্তু কোন আইডিয়া এল না। সন্ধ্যাবেলা বাসার সবাই সিরিয়াল দেখতে বসেছে। এমন সময় তিতির চা বানাতে গিয়ে টিভিতে একটা বিজ্ঞাপনের জিঙ্গল শুনতে পেল। সাথে সাথে ওর মাথায় একটা আইডিয়া এল। আইডিয়াটা নিয়ে সারা রাত ভাবল। ইয়েস, এর চেয়ে ভালো আইডিয়া হতেই পারে না। বাবা মা রাজি হতে বাধ্য। খুশিতে ঘুমিয়ে আসছিল না তিতিরের। মুগ্ধকে ফোন করলো কিন্তু কিছু বলল না। একবারে সারপ্রাইজ দেবে। মুগ্ধর মনটা বোধহয় খারাপ। সব কথাতে শুধু হুহা করছে। তিতির জিজ্ঞেস করলো, তোমার মনটা কি খারাপ? হ্যাঁ তিতির, আমি কালকের জন্য লজ্জিত। কেন? অতটা উচিত হয়নি। আমার মাথা ঠিক ছিল না। তিতির হেসে বলল, কেন ভাঙিয়ে ধরেছিল তোমাকে? জানি না, হতেও পারে আবার নাও হতে পারে। আমার কোন কিছুতে নেশা হয় না। কিন্তু ভাঙটাতে আমি অভ্যস্ত নই। বাদ দাও না, কাল যা গেছে গেছে। ওটা নিয়ে আর ভেবো না। সামনের দিনের কথা ভাবো। আমি তো কোন আশার আলো দেখতে পাচ্ছি না। এসব কথায় তিতিরের খারাপ লাগছিল। তাই ও প্রসঙ্গ পাল্টে বলল, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস কালো রাতের জন্য। তুমি আমাকে দেখিয়ে দিয়েছ ভালোবাসার বৃষ্টি কাকে বলে। তুমি আমাকে ফিল করিয়েছ সুখ কতটা সুখের হতে পারে। মুগ্ধর বুকের ভার হালকা হলো এটা ভেবে যে যাক ঘুরে এসে তিতিরের মনটা তো ফ্রেশ হয়েছে। একটু হলেও ভালো আছে আগের চেয়ে। কিন্তু তখনও মুগ্ধ জানে না কি চলছিল ওর মনের মধ্যে। পরদিন দুপুর 11:12টার দিকে তিতির হুট করে রান্নাঘরে গিয়ে বলল, মা তোমার সাথে আমার কথা আছে। এখন রান্না করছি, পরে বলিস। ইটস আর্জেন্ট। মা ওর দিকে ফিরে বলল, কি বল? আমি প্রেগন্যান্ট। মায়ের হাত থেকে খুন্তিটা পরে কয়েকবার উল্টিপাল্টি খেয়ে একসময় থেমে গেল। তিতিরের এক ফোঁটা ভয় করল না, বরং কথাটা বলতে পেরে বেশ হালকা লাগলো। মা কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে শীতল গলায় বলল, কি করে হলো এসব? তিতির তো আকাশ থেকে পড়ল। নিজের মেয়েকে কেউ এসব জিজ্ঞেস করে? এমনি লজ্জা লাগছে আবার ডিটেইল জানতে চাচ্ছে। এমন তো না যে মা জানে না কি করে মানুষ প্রেগন্যান্ট হয়। ওকে চুপ থাকতে দেখে মা আবার জিজ্ঞেস করলো, কি করে হলো? আমরা তো বিয়েটা ভেঙে দিয়ে বলেছিলাম এ বিয়ে কখনো সম্ভব না। যোগাযোগ রাখিস না। তুইও তো বলেছিলি যোগাযোগ নেই। তাহলে প্রেগন্যান্ট হলি কি করে? তিতির মনে মনে ভাবল, ও আচ্ছা, মা এই ব্যাপারে জানতে চেয়েছে। বলল, আমাদের মধ্যে আবার যোগাযোগ হয়েছে মা। আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারি না। এই অকাজ কোথায় করেছিস? ওই বদমাইশটা তোকে হোটেলে নিয়ে গেছে। তিতির লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল। কিন্তু মাঝপথে থেমে গেলে হবে না, ওকে বলতেই হবে। বলল, না মা, ওর বাসায়। কি করে হয় এসব? দেশে কি প্রোটেকশন ছিল না? তিতিরের লজ্জায় এবার মরেই যেতে ইচ্ছে করছিল। চুপ করে রইল। মা একটু থেমে আবার বলল, আমি আগেই বুঝেছিলাম এই ছেলের সুবিধার না। তিতির যে কোনো মূল্যে মুগ্ধকে চায়। বুকে সাহস রেখেই বলল, মা অত জোর করে আমার সাথে কিছু করেনি। যা হয়েছে আমার সজ্ঞানে, স্বেচ্ছায় হয়েছে। আশ্চর্যজনক হলেও সত্যি যে মা এ ব্যাপারে আর কথাই বাড়ালো না। প্রসঙ্গ পাল্টে বলল, তুই প্রেগন্যান্সির কথা জানলি কি করে? টেস্ট করিয়েছি। বাহ, আমার মেয়ে দেখছি অনেক অ্যাডভান্স। তিতির মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো যেন মা এটা জিজ্ঞেস না করে যে কোথায় টেস্ট করিয়েছে। তাহলে তো মহাবিপদ। ঠিক তখনই মা জিজ্ঞেস করল, কোথায় টেস্ট করিয়েছিস? হসপিটালে। মাস? কি বলবে? আন্দাজে বলে দিল। 2 মাস হবে। এরকম আন্দাজে বলছিস কেন? ঠিক করে জানিস না। আবার মা হতে যাচ্ছে। যত সব। মা হতে যাচ্ছে। এই কথাটা শুনে একটা অদ্ভুত ফিলিং হলো। ফিলিংটা তো জোস। ওকে নিশ্চুপ দেখে মা বলল, কবে টেস্ট করিয়েছিস? 1.5 মাস আগে। 1.5 মাস আগে মানে? দ্বিতীয় মাসে যাসনি? প্রতি মাসে যেতে হয় নাকি? মা বিশ্বাস করতে না পেরে ধপ মারছে। কিছুই বুঝতে পারছে না তিতির। মা বলল, আমি জানতাম ওই ছেলে এরকম ইরেসপন্সিবলই হবে। তিতিরের খুব অসহায় লাগলো। মা মুগ্ধকে দোষ দিচ্ছে। মুগ্ধ যদি ইরেসপন্সিবল হয় তাহলে দুনিয়াতে রেসপন্সিবল বলে কোন শব্দই নেই। কিন্তু তিতির কোন প্রতিবাদী করতে পারল না। যাই হোক, বিয়ের পরে তো জানাজানি হবেই যে ও মিথ্যে বলেছিল। তখন তো মায়ের ভুল ভাঙবে। তখন ঠিকই বুঝবে মুগ্ধ কতটা ভালো। দুজনে এটুকু খারাপ হয়ে যদি সারা জীবনের জন্য দুজনে এক হতে পারে তো দোষের কি? মা রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তোর ভাবিকে বল বাকির রান্নাটা শেষ করতে। আমার মাথা ঘুরছে। তোর বাপ ভাইকে একথা আমি কি করে বলবো আমি জানি না।
মা নিজের রুমে ঢুকতেই তিতির লাফিয়ে উঠল। ইয়েস, মা পজিটিভ। চিন্তার চোটে বকতেও ভুলে গেছে। লাঞ্চের সময় সবাই স্বাভাবিক। তার মানে মা এখনো কাউকে কিছু বলেনি। মাকে চিন্তিত দেখালো, চুপচাপ খেয়ে উঠে গেল। লাঞ্চ শেষ করে তিতির নিজের রুমে গিয়ে দরজা আটকালো। এরপর মুগ্ধকে কল করলো। মুগ্ধ ফোন ধরেই বলল, তিতির, পরে কল করছি, এখন একটু ব্যস্ত আছি। শোনো শোনো, 1 মিনিট দাও না, শুধু একটা কথাই বলবো। আচ্ছা বলো, তুমি বাবা হতে চলেছ? মুগ্ধ অবাক হয়ে বলল, হোয়াট? তিতির হেসে বলল, হুম। মুগ্ধ কিছু বলার আগেই একটা মেয়ের মিষ্টি গলা পাওয়া গেল। মুগ্ধকে বলল, মে আই কামিং স্যার? নো। ও, সরি স্যার, অ্যাকচুয়ালি ওনারা চলে এসেছে। এসেছে তো কি হয়েছে, বসতে বলেন, চা কফি খাওয়ান, আমি ডেকে নিব। আপনি এখন যান। ওকে স্যার। তারপর মুগ্ধ বলল, হ্যাঁ বলো কি হয়েছে। ইন শর্ট বলবে। ক্লায়েন্ট বসে আছে, আমি মিটিংয়ে বসবো। ও, সরি, আমি দুষ্টুমি করছিলাম। না, এটা শুধু দুষ্টুমি না। কাহিনী কি তাড়াতাড়ি বলো। আরে সিরিয়াসলি, এটা দুষ্টুমি ছিল। তুমি ফ্রি থাকলে দুষ্টুমিটা আরেকটু কন্টিনিউ করতাম। জাস্ট তোমাকে এই ফিলিংটা দেওয়ার জন্য যে বাবা হচ্ছ শুনলে কেমন লাগে, হোক না মিথ্যামিথ্যি। এরকমটা হলে আমি বিজি শুনেও 1 মিনিট চাইতে না বলার জন্য। আরে না রে বাবা, সত্যি আমি বুঝতে পারিনি যে তুমি এরকম বিজি। আর তুমি কি বাবা হওয়ার মত কিছু করেছো যে বাবা হবে? না। তাহলে? যাই হোক, ওই মিষ্টি কণ্ঠী মেয়েটাকে, আমার কলিগ, তো ওরকম চারি মারলে কেন? মিষ্টি করেই তো বলতে পারতে। অফিসের কলিগ, আমার ঘরের বউ না যে মিষ্টি করে কথা বলবো। আর ও জারি আরেকটা খাবে আমি না বলার পরেও ভেতরে আসবার জন্য, যেতে বলার আগ পর্যন্ত বেহার মতো দাঁড়িয়ে থাকবার জন্য। কারণ ও দেখেছিল আমি ফোনে কথা বলছি। কেউ ফোনে কথা বলার সময় তার সাথে কথা বলতে হয় না, এটা নর্মাল। মোনার, এটুকু না জেনে চাকরি করতে চলে আসলে তো হবে না। থাক, এত বকাবকি করো না। এটাই সিস্টেম। আমার বস আমাকে ছাড়বে, আমি আমার জুনিয়রকে ছাড়ব, ও আবার ওর জুনিয়রকে গিয়ে ছাড়বে। এই হায়ারার্কি সব জায়গায় আছে। আচ্ছা বাবা, আচ্ছা, মাথা ঠান্ডা করো। এতটা মাথা গরম করার মত কিছু হয়নি। তুমি আসলে বাবা হচ্ছ না। আমি দুষ্টুমি করছিলাম। তুমি যাও মিটিংয়ে বসো। একথা বলে তিতির একটা চুমু দিল। মুগ্ধ বলল, এসবে আমার কিছু হয় না, লাইভ লাগে আমার। গতকালই তো লাইভ দিলাম। হ্যাঁ, সেটা তো অনেক আগে। আচ্ছা, ঠিক আছে, যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। বাই। বাই। কিন্তু কিছু ঘাপলা আছে। রাতের দেখছি ব্যাপারটা। একথা বলে মুগ্ধ ফোন রেখে দিল। বিকেলে মা এসে দরজায় নক করল। তিতির দরজা খুলতেই মা বলল, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নে। কেন মানে? ডাক্তারের কাছে যাওয়া লাগবে না? রেসপন্সিবল তা তো তোকে ডাক্তারের কাছেও নিয়ে যায়নি। নিয়েছে তো মা, নিয়েছে তো টেস্ট করাতে। 2 মাস হয়ে গেছে অথচ একবারও চেক আপ করাতে নেয়নি যখন, তখন তো ও অবশ্যই রেসপন্সিবল। যাই হোক, এত কথা বলার সময় নেই। তাড়াতাড়ি রেডি হয়ে আয়। একথা বলে মা চলে গেল। তিতির ভাবনায় পড়ে গেল, কি হবে এখন? ডাক্তারের কাছে গেলে তো ধরা পড়ে যাবে ও আসলে প্রেগন্যান্ট না। তখন কি করবে? মুগ্ধকে ফোন করে যে বুদ্ধি চাবে সেটাও সম্ভব না। ও এখন মিটিংয়ে, ফোনটা নিশ্চিত সাইলেন্ট করা। তবুও একটা ফোন করলো। মুগ্ধ ধরল না। টেনশনে তিতিরের গা কাঁপছে। এত দূর এসে ধরা খেয়ে প্ল্যানটা ভেস্তে যাবে ভাবতেই তিতিরের কান্না পেল। ইস, কেন মিথ্যের উপর ভর করে ব্ল্যাকমেইল করতে গেল। মুগ্ধকে বলে সত্যি সত্যি প্ল্যান করে প্রেগন্যান্ট হতো, তারপর না হোক ব্ল্যাকমেইলটা করত। এত তাড়াহুড়ার তো কিছু ছিল না। উফ, কি হবে এখন? এসব চিন্তাভাবনার মধ্যে তিতিরের মনে এই কথাটা এল যে ডাক্তারকে রিকোয়েস্ট করে যদি ম্যানেজ করা যায়। সে যদি মাকে সত্যিটা না বলে তাহলেই তো আর কোন প্রবলেম নেই, কিন্তু কোন ডাক্তার কি সেটা করতে রাজি হবে? কেন হবে না যদি সেভাবে বোঝানো যায়? কিন্তু আলাদা করে কথা বলার সুযোগটাই যদি না পায়? পাবে না কেন? ও বলবে যে ওর মায়ের সামনে লজ্জা লাগছে। তাহলে তো ডাক্তার ওর মাকে সামনে রাখবে না। অবশেষে এই ভরসায় তিতির বের হলো। মা একটা কোথাও বলল না পুরো রাস্তায়। তিতিরকে ওদের এলাকারই একটা ক্লিনিকে নিয়ে আসা হয়েছে। ডাক্তারের চেম্বারের ঢুকেই তিতিরের চক্ষু চরকগাছ। ইমা আন্টি, এটাই ইমা আন্টির ক্লিনিক তাহলে। ড ইমা তিতিরের মায়ের বান্ধবী। একে কি করে কনভিন্স করবে ও? হায় খোদা, মানুষ নিজের অবিবাহিত মেয়ের প্রেগনেন্সি চেক আপ করাতে পরিচিত মানুষের কাছে যায় এই প্রথম দেখল ও।
সবাই তো এরকম কেসে লুকিয়ে চুরিয়ে অপরিচিতদের কাছে যায় গোপন রাখার জন্য। চেম্বারের ঢুকে বসার পর তিতির বলল, মা তুমি বাইরে যাও। ইমা বলল, ওর বোধহয় লজ্জা লাগছে। স্বাভাবিক, প্রথমবার তো। তুই বাইরে অপেক্ষা কর, আমি ডেকে নেব। তিতিরের মা বলল, না না, আমি বাইরে যাব না। ওর মতেও লজ্জা লাগছে না। আমার চোখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে সব কথা বলেছে। ওর লজ্জাশ্রম সব গেছে। যে মেয়ে বিয়ে না করেই কারোর সাথে শুতে পারে, তার আবার লজ্জা কিসের? একথা শোনামাত্রই তিতিরের চোখ ফেটে কান্না এল। একটা শব্দও করল না, শুধু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এ যেন পানি না রক্ত। ড ইমা বলল, আহা, মাথা ঠান্ডা কর। কি সব বলছিস? তুই বাইরে যা তো, আমি দেখছি। মা অনিচ্ছা সত্ত্বেও বাইরে চলে গেল। তিতির কাঁদতে কাঁদতেই উঠে এসে ইমার পা জড়িয়ে ধরে বলল, আন্টি, প্লিজ আমাকে বাঁচান। আরে আরে করছো কি? পা ছাড়ো। এই পাগলি মেয়ে কি হয়েছে? আন্টি, আমার ফ্যামিলি আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না। 6 বছরের সম্পর্ক আমাদের। অনেকদিন ধরে অনেকভাবে চেষ্টা করছি, কোনো লাভ হচ্ছে না। তাই আমি এবার প্রেগনেন্সির কথা বলেছি। আসলে আমি প্রেগন্যান্ট নই। আমার বয়ফ্রেন্ড এসব করার মতো ছেলে না। কিন্তু প্লিজ আন্টি, আপনি মাকে সত্যি কথাটা বলবেন না। সে কি? হ্যাঁ, কিন্তু আমি কি করতে পারি? আপনি শুধু বলবেন সব ঠিক আছে, কোন প্রবলেম নেই। আমি যে প্রেগন্যান্ট না সেটা প্লিজ বলবেন না। আরে আগে পা তো ছাড়ো। ড ইমা তিতিরকে টেনে উঠিয়ে পাশের চেয়ারটাতে বসালো। বলল, তিতির, আমি এটা কি করে লুকাবো বলো? তোমার মা তোমাকে এখানে অ্যাবর্শন করাতে নিয়ে এসেছে। তিতিরের মাথায় আকাশ ভেঙে পড়ল। উনি আরও বলল, তোমাকে একথা বললে কি তুমি আসতে? তাই চেকআপের কথা বলে এনেছে। তিতিরের কান্না আরও বাড়ল। ড বলল, বাচ্চাদের মতো কান্না করো না। এসব না করে বাবা মাকে বোঝাও যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চাও। অনেক বুঝিয়েছি আন্টি, কোনটাতে কাজ হয়নি বলে আজ এই পথ বেছে নিয়েছি। তিতির, যেভাবে তুমি এসে আমার পা জড়িয়ে ধরেছ, আমি বুঝতে পারছি ব্যাপারটা। বড্ড মায়া লাগছে, কিন্তু আমি কি করব মা? আমার যে কিছুই করার নেই। তাও ভাগ্য ভালো যে তুমি সত্যি সত্যি প্রেগন্যান্ট হওনি। হলে একটা জীবন পৃথিবীতে আসার আগেই মেরে ফেলা হতো। আমি মায়ের পরে না করলেও তোমার মা তোমাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যেত। তিতির কেঁদেই চলেছে। ড আন্টি আবার বলল, শুধু তোমার মা বলে কথা না। আমার এই ক্লিনিকে কয়েকদিন পর পর এরকম মায়েরা আসে তাদের মেয়েদের নিয়ে অ্যাবর্শন করাতে। আজকাল অহরহ ঘটছে এসব। কাউকে তো দেখলাম না মেনে নিয়ে মেয়ের পছন্দমতো বিয়ে দিয়েছে। আমি একজন মা বলেই বুঝি কোনো মায়েরই এসব মানতে পারে না। নিজে যখন মা হবে তখন বুঝতে পারবে। আসলে মায়েরা চিন্তা করে, যে ছেলে বিয়ের আগে এসব করতে পারে তারা আর যাই হোক ভালো ছেলে না, তাই বিয়ে দিতে রাজি হয় না। প্রত্যেকটা মাই তো চায় তার মেয়ের ভালো একটা ছেলের সাথে বিয়ে হোক। টাকা পয়সা, লেখাপড়া, চাকরি, যোগ্যতা সবকিছুর আগে দেখে চরিত্র। তার মেয়েরই ভালো জীবনযাপনের আশায়। তাই বলছি, এভাবে বাবা মাকে বিয়েতে রাজি করানো যায় না। কি করব আন্টি? কোনোভাবেই বোঝাতে পারছিলাম না। আমি তো পারতাম ইচ্ছে করলেই পালিয়ে গিয়ে ওকে বিয়ে করতে। ওদের বাসার সবাই রাজি। আমাদের কোন প্রবলেমই হতো না। কিন্তু বাবা মায়ের কথা ভেবেই তো পারিনি। যাদের কথা ভেবে নিজে কষ্ট পাচ্ছি আরেকজনকেও দিচ্ছি, তারা কি পারে না একটু আমার কথাটা ভাবতে? হ্যাঁ, সেটাই ভাবছিলাম আমি। কিন্তু তুমিও মা খুব বাজে একটা ওয়েতে গিয়েছো। এভাবে হবে না, অন্যভাবে বোঝাও। ড আন্টি মাকে ডেকে বলল, তোর মেয়ে প্রেগন্যান্ট না, শুধুমাত্র তোদেরকে বিয়েতে রাজি করানোর জন্য একথা বলেছে। ও ছেলেটাকে প্রচণ্ড ভালোবাসে। বুঝতে পারছিস একটা মেয়ে কখন ভয়ডর, লজ্জাশ্রম বিসর্জন দিয়ে একথা বলতে পারে? কতটা ভালবাসলে? তাছাড়া ও তো পারতো পালিয়ে গিয়ে বিয়ে করতে। তা না করে তোদেরকে রাজি করানোর চেষ্টা করছে। এবার মেনে নেবন। তিতিরের মা তখনই তিতিরকে শরীরের সব শক্তি দিয়ে একটা চড় দিল। তারপর ওকে হাত ধরে টেনে নিয়ে রিকশায় উঠিয়ে সোজা বাসায়। পুরো রাস্তা একটা কোথাও বলল না, হাতটা শক্ত করে ধরে রইল শুধু। বাসায় ঢুকে 1 সেকেন্ড দেরি না করে নিজের ঘরে চলে গেল। তিতিরও গেল নিজের ঘরে, কিন্তু দরজা আটকালো না। এমন সময় ফোন এল মুগ্ধর। এখন ধরতে সাহস পেল না। মা যদি আসে। ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। মা নিজের ঘরে গিয়ে আলমারি খুলে সেই 3 ফিটের কাঠের স্কেলটা নিয়ে এল, যে স্কেলটা ছোটবেলায় বানানো হয়েছিল তিতিরের ছবি আঁকার জন্য। একপাশে একটু ভেঙে যাওয়ায় ওটা আর তিনি ব্যবহার করতে দেয়নি তিতিরকে।
আজ সেই বহু বছরের অব্যবহৃত স্কেলটি দিয়ে ইচ্ছেমতো মারল তিতিরকে। তিতির বরাবরই সবার খুব আদরের ছিল। কেউ কখনো ওর গায়ে হাত তোলেনি। মুগ্ধর কথা জানার পর কয়েকটা চড় থাপ্পড় খেয়েছে বটে, কিন্তু এমন মারের সাথে পরিচিত ছিল না তিতির। মা এতই পাগলের মতো মারছিল যে কখন তিতির ফ্লোরে পড়ে গেছে সেদিকে খেয়ালই করেনি। তিতির একটা কোথাও বলল না, নীরবে কাঁদতে লাগলো শুধু। এত জোরে মারার পরও চিৎকার করছে না বলে মা আরো জোরে মারছিল। প্রথমে ভাবি আর চম্পা ছাড়া কেউ বাসায় ছিল না থামাবার মতো। ভাবি থামাতে আসায় মা ভাবিকে এমন ধাক্কা দিল, ভাবি গিয়ে পড়ল দরজার উপর। মাথায় ব্যথা পেল, আর আগাতে সাহস পেল না। কাঁদতে লাগলো শুধু। চম্পা তো এগোলই না, দূরে দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁদছিল। মায়ের শরীরের সব শক্তি একসময় শেষ হয়ে গেল। এবার সেও কাঁদতে লাগলো। একসময় বাবা এল। চম্পা দরজা খুলেই বলল, খালুজি আফারে বাঁচান। বাবা অস্থির হয়ে বললেন, কি হয়েছে তিতিরের? চম্পা বাবাকে নিয়ে এল তিতিরের ঘরে। মেয়েকে ফ্লোরে মরার মতো পড়ে কাঁদতে দেখে বাবা ছুটে এলেন। কি হয়েছে মা, কি হয়েছে? তিতিরের গায়ে স্কেলের দাগ বসে গেছে। তিতির কিছুই বলতে পারল না, শুধু হিচকি দিয়ে কাঁদতে লাগলো। ভাবি বলল, বাবা। তিতির আর মা বাইরে গিয়েছিল। ফিরে এসে হঠাৎই মা তিতিরকে মারতে লাগলো, কেন তা জানি না। এমন সময় তান্নাও রুমে ঢুকলো। মা যখন তিতিরকে মারতে শুরু করে ভাবি তখনই তান্নাকে ফোন করেছিল। ফোন পেয়ে তান্না দৌড়ে এসেছে। তান্না তিতিরকে ধরে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল। বাবা এবার মাকে ছাড়ি দিয়ে বললেন, তুমি আমার মেয়েকে এভাবে মারার সাহস কোথা থেকে পেলে? কি করেছে ও? মুগ্ধর সাথে বিয়ের কথা বলেছে তো। এ আর নতুন কি, তাই বলে এভাবে মারবে তুমি? মাকে চুপ থাকতে দেখে তান্না বলল, কি হলো মা, বলছো না যে? এভাবে মারলে কেন ওকে? ইশডাক বসে গেছে। তান্নাও কেঁদে ফেলল। বাবা আবার জিজ্ঞেস করল, বের করে দিব বাসা থেকে? আমার মেয়েকে জানোয়ারের মতো মেরে এখন চুপ করে বসে কাঁদছে। মা আঁচল দিয়ে চোখ মুছে পুরো ঘটনাটা বলল। সবাই কয়েক সেকেন্ড চুপ। সবার আগে কথা বলল তান্না। চোখ মুছে কান্না থামিয়ে বলল, শোন, তুই যদি ভাবিস যে এসব করলে আমরা তোকে ওই হারামজাদার সাথে বিয়ে দেব, তাহলে ভুল ভাবছিস। কোন কিছু করে লাভ হবে না। এটা অসম্ভব। তোর মায়ের প্রতি সম্মান না থাকতে পারে, আমার আছে, আমাদের আছে। বাবা চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। মা বলল, ওকে যদি বিয়ে করতেই চাস তো চলে যাওয়ার কাছে, আমরা তো তোকে আটকে রাখিনি। ভাববি তোর বাপ মা ভাই কেউ নেই। আমরাও ভাববো আমাদের কোন মেয়ে নেই। তিতির কথা বলতে পারছিল না। সারা শরীর ব্যথায় বিষের মতো হয়ে আছে। অনেক কষ্টে বলল, আমি গেলে তো অনেক আগেই যেতাম। তোমাদের পারমিশন ছাড়া বিয়ে করব না বলেই তো মানাতে চাইছি। প্লিজ মা, মেনে নাও না। তান্না ঘর থেকে বের হওয়ার আগে বলল, ঐশ্বর্যের সীমা ছাড়িয়ে গেছে। মেরে ফেলো, আমার আর কিছু বলার নেই। মা তিতিরকে বলল, তোকে পেটে ধরেই বড় পাপ করেছি আমি।